রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকর। গল্পটি দুইটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। ময়মনসিংহ স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে আমাদের গোবিন্দ এলো কলকাতায়। বিধবা মায়ের অল্প কিছু সম্বল ছিল, কিন্তু সবচেয়ে তার বড় সম্বল ছিল নিজের অবিচলিত সংকল্পের মধ্যে। সে ঠিক করেছিল পয়সা করবই, সমস্ত জীবন উৎসর্গ করে দিয়ে। সর্বদাই তার ভাষায় ধনকে সে উল্লেখ করত পয়সা বলে। অর্থাৎ তার মনে খুব একটা দর্শন, স্পর্শন, ঘ্রাণের যোগ্য প্রত্যক্ষ পদার্থ ছিল। তার মধ্যে বড় নামের মোহ ছিল না। অত্যন্ত সাধারণ পয়সা, হাটে হাটে, হাতে হাতে, ঘুরে ঘুরে ক্ষয়ে যাওয়া, মলিন হয়ে যাওয়া পয়সা, তাম্রগন্ধি পয়সা, কুবেরের আদিম স্বরূপ, যা রূপোয়, সোনায়, কাগজে, দলিলে নানা মূর্তি পরিগ্রহ করে মানুষের মনকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। নানা বাঁকা পথের ভিতর দিয়ে, নানা পঙ্কে আবিল হতে হতে আজ গোবিন্দ তার পয়সা প্রবাহিনী প্রশস্ত ধারার পাকা বাঁধানো ঘাটে এসে পৌঁছেছে। জ্ঞানী বাগওয়ালা বড় সাহেব ম্যাকডুগালের বড়বাবুর আসনে তার ধ্রুব প্রতিষ্ঠা। সবাই তাকে নাম দিয়েছিল ম্যাকদুলাল। গোবিন্দর পৈতৃব্য ভাই মুকুন্দ যখন উকিল লীলা সংবরণ করলেন, তখন একটি বিধবা স্ত্রী, একটি 4 বছরের ছেলে, কলকাতায় একটি বাড়ি, কিছু জমা টাকা রেখে তিনি গেলেন লোকান্তরে। সম্পত্তির সঙ্গে কিছু ঋণও ছিল। সুতরাং তার পরিবারে অন্ন বস্ত্রের সংস্থান বিশেষ ব্যয় সংক্ষেপের ওপর নির্ভর করত। এই কারণে তার ছেলে চুনিলাল যে সমস্ত উপকরণের মধ্যে মানুষ, প্রতিবেশীদের সঙ্গে তুলনায় সেগুলি খ্যাতিযোগ্য নয়। মুকুন্দ দাদার উইল অনুসারে এই পরিবারের সম্পূর্ণ ভার পড়েছিল গোবিন্দর পরে। গোবিন্দ শিশুকাল থেকে ভাতুষপুত্রের কানে মন্ত্র দিলে পয়সা করো। ছেলেটির দীক্ষার পথে প্রধান বাধা ছিলেন তার মা সত্যবতী। স্পষ্ট কথায় তিনি কিছু বলেননি, বাধা ছিল তার ব্যবহারে। শিশুকাল থেকেই তার বাতিক ছিল শিল্প কাজে। ফুল, ফল, পাতা নিয়ে, খাবারের জিনিস নিয়ে, কাগজ কেটে, কাপড় কেটে, মাটি দিয়ে, ময়দা দিয়ে, জামের রস, ফলসার রস, জবার রস, শিউলি বোটার রস দিয়ে নানা অভূতপূর্ব অনাবশ্যক জিনিস রচনায় তার আগ্রহের অন্ত ছিল না। এতে তাকে দুঃখ পেতে হয়েছে, কেননা যা অদরকারি, যা অকারণ, তার বেগ আষাঢ়ের আকস্মিক বন্যাধারার মতো, সচলতা অত্যন্ত বেশি, কিন্তু দরকারি কাজের খেয়া পাইবার পক্ষে অচল। মাঝে মাঝে এমনও হয়েছে জ্ঞাতি বাড়িতে নিমন্ত্রণ, সত্যবতী ভুলেই গেছেন, শোবার ঘরের দরজা বন্ধ, একতাল মাটি চটকে বেলা কাটছে। জ্ঞাতিরা বললে, বড় অহংকার, সন্তোষজনক জবাব দেবার জো নেই। এসব কাজেও ভালো মন্দর যে মূল্য বিচার চলে, সেটা বই পড়া বিদ্যার যোগেই মুকুন্দ জানতেন। আট শব্দটার মাহাত্ম্যে শরীর রোমাঞ্চিত হতো, কিন্তু তার আপন গৃহিণীর হাতের কাজেও যে এই শব্দটার কোনো স্থান আছে,
এমন কথা মনে করতেই পারতেন না। এই মানুষটির স্বভাবটিতে কোথাও কাঁটা খোঁচা ছিল না। তার স্ত্রীর অনাবশ্যক খেয়ালে অযথা সময় নষ্ট করেন, এটা দেখে তার হাসি পেত। সে হাসি স্নেহরসে ভরা। এ নিয়ে সংসারের লোক কেউ যদি কটাক্ষ করত, তিনি তখনই তার প্রতিবাদ করতেন। মুকুন্দর স্বভাবে অদ্ভুত একটা আত্মবিরোধ ছিল। ওকালতির কাজে ছিলেন প্রবীণ, কিন্তু ঘরের কাজে বিষয় বুদ্ধি ছিল না বললেই হয়। পয়সা তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বইত, কিন্তু ধ্যানের মধ্যে আটকা পড়ত না। সেই জন্য মনটা ছিল মুক্ত। অনুগত লোকেদের পরে নিজের ইচ্ছে চালাবার জন্যে কখনো দৌরাত্ম্য করতে পারতেন না। জীবনযাত্রার অভ্যেস ছিল খুব সাদাসিধা। নিজের স্বার্থ বা সেবা নিয়ে পরিজনদের পরে কোনো দিন অযথা দাবি করেননি। সংসারের লোকে সত্যবতীর কাজে শৈথিল্য নিয়ে কটাক্ষ করলে মুকুন্দ তখনই সেটা থামিয়ে দিতেন। মাঝে মাঝে আদালত থেকে ফেরবার পথে রাধাবাজার থেকে কিছু রঙিন রেশম রঙের পেন্সিল কিনে এনে সত্যবতীর অজ্ঞাতসারে তার শোবার ঘরে কাঠের সিন্দুকটার পরে সাজিয়ে রেখে আসতেন। কোনো দিন বা সত্যবতীর আঁকা একটা ছবি তুলে নিয়ে বলতেন, বাহ, এ তো বড় সুন্দর হয়েছে। একদিন একটা মানুষের ছবিকে উল্টিয়ে ধরে তার পা দুটোকে পাখির মুন্ডু বলে স্থির করলেন। বললেন, সতু, এটা কিন্তু বাঁধিয়ে রাখা চাই। বকের ছবি যা হয়েছে চমৎকার। মুকুন্দ তার স্ত্রীর চিত্ররচনার ছেলে মানুষই কল্পনা করে মনে মনে যে রসটুকু পেতেন, স্ত্রীও তার স্বামী চিত্রবিচার থেকে ভোগ করতেন সেই একই রস। সত্যবতী মনে নিশ্চিত জানতেন, বাংলাদেশের আর কোনো পরিবারে তিনি এত ধৈর্য, এত প্রশ্রয় আশা করতে পারতেন না। শিল্প সাধনায় তার এই দুর্নিবার উৎসাহকে কোনো ঘরে এত দরদের সঙ্গে পথ ছেড়ে দিত না। এই জন্যে যেদিন তার স্বামী তার কোনো রচনা নিয়ে অদ্ভুত অত্যুক্তি করতেন, সেদিন সত্যবতী যেন চোখের জল সামলাতে পারতেন না। এমন দুর্লভ সৌভাগ্যকেও সত্যবতী একদিন হারালেন। মৃত্যুর পূর্বে তার স্বামী একটা কথা স্পষ্ট করে বুঝেছিলেন যে, তার ঋণ জড়িত সম্পত্তির ভার এমন কোনো পাকা লোকের হাতে দেওয়া দরকার, যার চালনার কৌশলে ফুটো নৌকাও পার হয়ে যাবে। এই উপলক্ষে সত্যবতী এবং তার ছেলেটি সম্পূর্ণভাবে গিয়ে পড়লেন গোবিন্দর হাতে। গোবিন্দ প্রথম দিন থেকেই জানিয়ে দিলেন, সর্বাগ্রে এবং সকলের উপরে পয়সা। গোবিন্দর এই উপদেশের মধ্যে এমন একটা সুগভীর হীনতা ছিল যে সত্যবতী লজ্জায় কুণ্ঠিত হতো। তবু নানা আকারে আহারে ব্যবহারে পয়সার সাধনা চলল। তা নিয়ে কথায় কথায় আলোচনা না করে তার উপরে যদি একটা আব্রু থাকতো, তাহলে ক্ষতি ছিল না। সত্যবতী মনে মনে জানতেন, এতে তার ছেলের মনুষ্যত্ব খর্ব করা হয়, কিন্তু সহ্য করা ছাড়া অন্য উপায় ছিল না। কেননা যে চিত্রভাব সুকুমার, যার মধ্যে একটি অসামান্য মর্যাদা আছে, সেই সবচেয়ে অরক্ষিত। তাকে আঘাত করা, বিদ্রূপ করা সাধারণ রূঢ় স্বভাব মানুষের পক্ষে অত্যন্ত সহজ। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন
এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।